প্রায় 4 মাস পরে আমি আমার মেয়ের অন্নপ্রাশনের ব্লগ নিয়ে চলে আসলাম। ছোট ছোট কিছু কিছু মুহূর্ত আমি ইনস্ট্যান্ট শেয়ার করলেও সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাছাড়াও আমি নিজের জন্য এটা স্মৃতি করে রাখতে ব্লগটা বানালাম। দিনটি ছিল 29 মার্চ 2026। মোটামুটি সকাল 10টার সময় বাজনা চলে এসেছে দেখো। আর ওইদিকে হলদির জায়গাটাও প্রায় ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। বাজনা বাজছিল দেখে তো আমি ভীষণ মজায় ছিলাম, আর আমার বর তো অলরেডি নেচে নেচেই মানে কি বলবো। আর এখানে আমি হালকা রেডি হয়ে খেয়ে নিচ্ছিলাম, কারণ মেয়ে বেস্ট ফিট করে, খেতে তো হবেই আমাকে। ওই দেখো হলদির জায়গাটা ডেকোরেশন হয়ে গেছে। এরই মধ্যে আমার মা চলে এসেছে, বোন চলে এসেছে, আর আমার ইসলামপুর থেকে যে বান্ধবীর মা এসেছিল ওরাও চলে এসেছে, বোনের বান্ধবীও চলে এসেছে। সকাল সকাল মেয়েকে একটা হালকা পাতলা জামা পরিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার ইসলামপুরের বান্ধবী, আর সাথে এই যে আমার দিনাঠার বান্ধবী পৌলমী, ও এসেছিল ওর শাশুড়ি মাকে নিয়ে। প্রথম থেকে আমাদের ইচ্ছে ছিল যে মেয়ের মুখে প্রসাদটা ঠাকুরের প্রসাদ দিয়েই হবে, তাই কিন্তু প্রথম দিন আমরা মঠে একটা গোপাল ভোগের আয়োজন করেছিলাম। আর আমার মেয়ের বয়স অনেকটাই কম, মোটামুটি 4 মাস কমপ্লিট হয়ে 2 দিন চলছিল, মানে 5 মাসে জাস্ট পড়েছিল। আর তখনই ঠিক করেছিলাম আমরা মুখের প্রসাদের ডেটটা, কেননা জ্যৈষ্ঠ মাসে যেহেতু 7 মাস হবে, তো 7 মাস হলে কি হবে, জ্যৈষ্ঠ মাসটা এবার মল মাস পড়েছে। আর এদিকে আমাদের পাড়া দেখো সেদিন পুরোটাই জমজমাট। আর এদিকে আমার মাম্মাকে নিয়ে চলছে ফটোশ্যুট। জানো তো আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে অন্নপ্রাশনের কি কি নিয়ম আছে কেউ ঠিক করে বলতেই পারে না। যেহেতু কেউ কিছু বলতে পারেনি, তো আমি আর আমার বর যা ঠিক করেছি সেটাই করেছি। আমরা নিজেরাও জানি না যে জল ভরার নিয়ম আছে কি না, বাজনার নিয়ম আছে কি না, হলুদ কোটার নিয়ম আছে কি না। যেহেতু কেউ সঠিক করে বলতে পারেনি, তাই কিন্তু আমরা দুজন ঠিক করেছিলাম যে আমরা সবটাই খুব আনন্দ করে করব। এই মতোই আমার বর সবটা অ্যারেঞ্জ করেছিল, বাজনা থেকে শুরু করে হলুদের অনুষ্ঠান, সাথে আমি হলুদ কুটেছি, জল ভরতে গিয়েছি, সব কিছু। আর এতটা মজা করেছি কি বলবো, মেয়ের অন্নপ্রাশন বলে কথা, মজা করব না তাই কখনো হয়? পুরো ভিডিওতে আমার নাচ দেখলেই তোমরা বুঝতে পারবে আমি ঠিক কতটা আনন্দ, কতটা মজা করেছিলাম। মোটামুটি নাচতে নাচতে চলে আসলাম আমাদের এখানে নামকরা শিব মন্দিরে। তো এখান থেকেই জল নেব, এখানে একটা বড় কুয়া আছে, এখান থেকে জল নিয়ে মেয়েকে স্নান করাবো। আর এদিকে আমি নিজে নাচতে এত যে ব্যস্ত কি বলবো, সবাইকে ডাকাডাকি করছিলাম নাচার জন্য। আর গিয়েই মহাদেবকে প্রণাম করে এই যে চলে আসলাম কুয়োর সামনে। এখন এখান থেকে জল নেব। আমি তো খুব একটা পারি না, তাই বড়রাই এই রিচুয়ালগুলো করছে। মানে আমার শাশুড়ি মা ছিল, আরও আমার পাড়ার কাকিমারা ছিল, আর সাথে পৌলমীর শাশুড়ি মা ছিল। পৌলমীর শাশুড়ি মা মানে কাকিমাই কিন্তু কুয়ো থেকে জল তুলে দিল। যেহেতু আমাদের সেরকম কোনো রিচুয়ালস নেই, তাই আমরা জাস্ট এটা আনন্দ করেই করছিলাম, তার জন্য যে কেউ এটা করতে পারে। আর এই যে দেখছো এত ছোট্ট একটা কিউট কলসি, এটা কিন্তু আমার জেঠি শাশুড়ি আমাকে স্বাদ খাইয়ে দিয়েছিল। তখন বলেছিল যে মেয়ে মানে ছেলে হোক বা মেয়ে হোক এটা দিয়ে স্নান করি, তাই আর কি আমি আর দেরি না করে মেয়ের অন্নপ্রাশনেই সেটা উদ্বোধন করে দিলাম। সবার সাথে রাস্তার মাঝখানে নেচে যেতে কিন্তু বেশ মজাই লাগছে, যতই হোক মেয়ের অন্নপ্রাশন বলে কথা। এইদিকে দেখো সবাই নাচছে, আমার বুনুর বান্ধবী, আমার বান্ধবী, তারপরে আমার জায়েরা, সবাই কিন্তু নাচছে, সেই মজা হয়েছে। তোমরা বলো কে কে ছেলে মেয়ের অন্নপ্রাশনে ঠিক এরকম মজা করেছো বা এর থেকে বেশি মজা করেছো, কমেন্ট করে জানিও। দিনাটায় আমাদের বাড়ি যাওয়ার রাস্তাতে কিন্তু সমস্ত ফুলের দোকান, সেখানে আমি মেয়ের জন্য একটা সুন্দর কিউট দেখতে মালা অর্ডার করেছিলাম, সেটাই কিন্তু নিয়ে নিলাম এখান থেকে যাওয়ার পর। কারণ এখান থেকে গিয়েই হলুদ কুটবো, তারপরে মেয়েকে কিন্তু প্রসাদ খাওয়াবো। মানে প্রায় টাইম হয়ে গেছে, আর এদিকে দেরিও হয়ে গেছে অনেকটা, কিন্তু এদিকে নাচানাচিও করতে হবে, সব কিছু মিলিয়ে এই রকম অবস্থা। এই দেখো দেখতে দেখতে চলে আসলাম বাড়ির সামনে, এখন হচ্ছে নাচানাচি।
এই যে দেখো বসে পড়েছি কিন্তু হলুদ কুততে। মেয়ের বিয়েতে হলুদ কুততে পারি আর না পারি অন্নপ্রাশনে কিন্তু ঠিক কুটে নিলাম। আমাকে এন্টারটেইন করার জন্য কিন্তু পৌলমীও চলে এসেছে আমার সাথে। আর এদিকে তো সকলে আছে, এই বাড়ির লোকেরা সবাই ভীষণ এনজয় করেছি। আর প্রথমবার হলুদ কুটলাম। বড়দেরই তো দেখতাম যে মেয়ের বিয়ে বা ছেলের বিয়েতে হলুদ কোটে, আমার কোনোদিনও এরকম সৌভাগ্য হবে আমি সত্যিই ভাবিনি, কিন্তু আমার বর সেটা পূরণ করে দিয়েছে। ফাইনালি মেয়ের অন্নপ্রাশনের হলুদটা কুটেই নিলাম। আর ওই যে ছোট মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল আমাকে, আমি তো পারি না, তো সবাই বড়রাই দেখিয়ে দিচ্ছিল আর আমি করে ফেললাম। আর জানো তো আমার মেয়ে এমনিতে তো কান্নাকাটি করে না, কিন্তু সেদিন এত লোকজন, বাজনার আওয়াজ সব কিছুতেই যেন ও ভয় পেয়ে গেছিলো আর ভীষণ কান্নাকাটি করছিল। যতই বলো কান্না করলে না ভালো লাগে না, ঠিক মনটা সায় দেয়। তখন তো একদমই ছোট ছিল, সবাই বারে বারে বলছিল এত ছোট বয়সে কেন অন্নপ্রাশন দিলাম আমরা, কেন অন্নপ্রাশন দিলাম। আসলে ওর 5 মাস পড়ে গেছিলো, তারপরে আর সেরকম ভালো ডেট ছিল না আমাদের, মানে হচ্ছিল না, মিল ছিল না, যার জন্য আমরা সেই দিনই আর কি ঠিক করেছি। তো হলুদ কোটার পরে স্নান হয়ে গেল, এরপরে মাম্মামের ড্রেসটা চেঞ্জ করে দিলাম আর আমি নিজেও চেঞ্জ করে নিলাম, তোমাদের দাদাভাইও চেঞ্জ করেছে। তারপরে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে মঠে, গৌরগোবিন্দ মঠ। সেদিন তো কিন্তু বেশি লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল না, খুব বেশি হলে 100 থেকে 150 জনের অ্যারেঞ্জমেন্ট ছিল। যেহেতু দুদিন পরে অনুষ্ঠান হবেই, তো তার জন্য কিন্তু এই দিন আমরা বেশি ইনভাইট করিনি। আর প্রচন্ড গরম ছিল দুপুরবেলা, বুঝতেই পারছো। তো গিয়ে একটু বসলাম। তো এখনই আমাদের মেয়ের মুখে ভাত হবে। তো আমার শ্বশুরমশাইও রেডি। আমার শ্বশুরমশাই কিন্তু নাতনির অন্নপ্রাশন উপলক্ষে প্রথমবার পাঞ্জাবি পরেছে। ওই যে সেই বিয়েতে পরেছিল, নিজের বিয়েতে পরেছিল, এরপরে নাতনির অন্নপ্রাশনে মুখে ভাত দিল পাঞ্জাবি পরে। আর আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছেতেই কিন্তু আমার মেয়ের অন্নপ্রাশনটা এত সুন্দর করে হয়েছিল। আমার বর সবকিছু অ্যারেঞ্জ করলেও আমার শ্বশুরমশাইয়ের বিরাট অবদান রয়েছে। উনি সবসময় বলতো অন্নপ্রাশনের আগে যে আমি ওর বিয়ে দেখতে পাবো কিনা জানি না, কিন্তু আমি অন্নপ্রাশনটা বিয়ে বাড়ির মানে বিয়ের মতো করেই করবো। তাই আমার শ্বশুরমশাই আর আমার বরের সাধ্য মতো আমার মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দর করেই আমরা করার চেষ্টা করেছি। এখানে দেখো আমার মেয়েকে কোলে নিয়ে নিয়েছে, আর ঠিক এই মুহূর্তে আমার বরকে আর আমাকে এখান থেকে বের করে দিল, বলল যে মেয়ের মুখে ভাত আমরা দেখতে পারবো না। তো এই সময়টা তো আমি বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমার সত্যি বলতে আমার এত খারাপ লাগছিল, এত কান্না লাগছিল, মানে প্রথম মেয়েকে ছাড়া এত মানে এটুকু টাইম থাকছি আর আমি ছাড়া আমার মেয়েকে অন্য কেউ খাওয়াবে, আমি এটা মেনে নিতে পারছিলাম না। আর বাইরে থেকে ওর কান্নার আওয়াজ পাচ্ছিলাম, সত্যি এত খারাপ লাগছিল, এত কষ্ট লাগছিল কি বলবো। আর আমার বর আমাকে বোঝাচ্ছিল যে না কোনো ব্যাপার না, কিছু হবে না, তো আমিও মেনে নিয়েছিলাম। আর এই দেখো মন্দিরের গৌরগোবিন্দ ঠাকুরকে, আর এই যে এখন হবে আমার সোনার মুখে প্রসাদের মুহূর্ত। আর আমার শ্বশুর মশাই দেখো কিরকম কতগুলো একসাথে ওকে দিল পায়েস। আমার ছোট্ট বেবিটা যে কিনা শুধু ব্রেস্ট ফিড করে, সে কি এতগুলো পায়েস খেতে পারে বলো তো। পরে যখন আমি ভিডিওটা দেখেছি, পরে আমি শ্বশুর মশাইকে বলেওছিলাম এতগুলো কি কেউ মুখে দেয় এতটুকু বাচ্চার। যাই হোক তোমরা কেউ আবার সিরিয়াসলি নিও না, মজা করেই বলেছিলাম। আর আমার সোনাটা তো বুঝতেই পারছে না যে ওর সাথে কি হচ্ছে, আর ও শুধু কেঁদেই যাচ্ছিল আর কেঁদেই যাচ্ছিল। এরপরে আসলো এই যে এই নিয়মটা, বই খাতা ধান দুব্য মাটি টাকা পয়সা এসব দিয়ে একটা থালে দেওয়া হয়। তো সেখান থেকে আমার মেয়ে কিন্তু দেখো কিছুই ধরতে পারছিল না, খুবই ছোট আর কি। তো পরে কিন্তু পেন ধরেছিল। এরপরে শুরু হলো ওর ব্লেসিং সেরিমনি। তো এখানে দেখো আমরা বসে পড়েছি, আমি আর ওর পাপা ওকে নিয়ে বসে পড়েছি। সবাই যা যা গিফট দিচ্ছিল আমি একে একে সব কিছু পরিয়ে দিচ্ছিলাম ওকে। সবাই একে একে আশীর্বাদ করে নিল, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার মা, আমার বাবা সবাই মিলে আশীর্বাদ করে নিল। আর আমার মা ওকে একটা খুব সুন্দর আংটি দিয়েছিল, সেটাই ওকে পরিয়ে দিলাম, আর মালাটা আগে পরিয়ে দিয়েছি। চলো মেনুটা এক ঝলক দেখিয়ে দিই। প্রথমেই ছিল ভোগ প্রসাদ, স্যালাড, সাদা ভাত, পাঁপড় ভাজা, ডাল 2 রকমের, কচু শাক, মিক্সড ভেজ মানে লাবড়া, পুষ্পান্ন, পনিরের তরকারি, পায়েস, চাটনি, মিষ্টি, দই। আর এই ছিল আমাদের ছোট্ট আয়োজন। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে বড়রা সবাই খেতে বসে পড়েছে, আর আমরা কিন্তু পরেই বসবো। যাই হোক ভালো ভালো মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান তো হয়ে গেল। সেদিন এটা
চিন্তা করছিলাম যে পরের দিন যে অনুষ্ঠান আছে সেটা ভালো ভালো কেটে গেলেই বেঁচে যাই। আর কেননা ওই টাইমটাতে যখন আমার মায়ের মুখে ভাত হয়েছিল তখন কিন্তু ওয়েদার খুবই বাজে ছিল, কিছুক্ষণ পরপরই বৃষ্টি নামতো, কিন্তু আমার মেয়ের যেদিন মুখে ভাত হয়েছে ওই দিন বৃষ্টি হয়নি, আর যেদিন ফাইনাল অনুষ্ঠান হয়েছে সেদিনও বৃষ্টি হয়নি। এরপরে মঠ থেকে চলে গিয়েছিলাম বোনেদের নিয়ে সোজা পার্কে। যেহেতু আমরা প্রি রাইস সেরিমনি ফটোশ্যুট করিনি, তো ক্যামেরাম্যান দাদারা বলেছিল যে আমাদের আউটডোরে একটা ভিডিও করতে হবে আর সাথে কিছু ফটো তুলতে হবে, মেইন অনুষ্ঠানের দিন পোস্টার হবে। সেখান থেকে এসে চলে গিয়েছিল আমার বর সবাইকে নিয়ে মন্দিরে। আমাদের এখানে রিচুয়াল আছে যে যেদিন বাচ্চাদের মুখে ভাত হয় সেদিন আশেপাশের সমস্ত মন্দিরে ঘোরানো। আর সারা দিনের পরে আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি, আমি কিন্তু যাইনি, আমি ওর পাপার সাথে ওকে পাঠিয়ে দিয়েছিলাম, সাথে আমার মা কাকিমা সবাই তো গিয়েছিল, আর এই যে বোনেরা বান্ধবীরা। আমার মেয়ে তো এমনিতে ঘুমায় না, আর অন্নপ্রাশনের দিন এত ঘুমাচ্ছিল, বারবার ঘুমিয়ে পড়েছিল, বারবার ঘুমিয়ে পড়ছিল। এত কিছুর মাঝখানেও আমার বেস্ট ফ্রেন্ড এসেছিল আমাদের বাড়িতে আমার মেয়ের মুখে প্রসাদের দিন, এতে আমি ভীষণই খুশি হয়েছিলাম। ওকে কিন্তু ক্যামেরায় নেওয়া হয়নি, আর আমি যেটুকু টাইম বাড়িতে ছিলাম ও আমার সাথেই ছিল। তোমরা সবাই ওকে চেনো, ও হলো রিপা। ওরা বাড়ি চলে এসেছে, আর ঠিক সেই মুহূর্তে আমি দৌড়ে দৌড়ে নেমেছি নাচার জন্য। আবার কবে নাচবো না নাচবো ঠিক নেই, মেয়ের অন্নপ্রাশনে নেচেনি, পরের দিন তো আর বাজনা আসবে না, তাই বাজনাকে ছাড়ার আগে বলছি এই আরেকটু গান বাজাও, আমরা নাচবো। তো এই হলো আমার মেয়ের রাইস সেরিমনি ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।